বুঝতে না, দেখুন ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমরা অনেক বড় মাঠের খেলোয়াড়, অনেক বড় মাঠের খেলোয়াড় উনি নিজে বলেছেন। কিন্তু তো এখন আমি তাকে এই ক্ষেত্রে আন্ডারমাইন করতে চাই না। উনি সমাজবিজ্ঞানী মানুষ, তো সমাজবিজ্ঞানী আমরা রাজনীতিতে আমরা কতগুলো জিনিসে বিশ্বাস করি আমাদের 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 অভিজ্ঞতার আলোকে। রাজনীতিতে বাধ্য করতে হয়। রাজনীতি অপরপক্ষের সাথে নেগোসিয়েশনেও যে শর্তগুলি বের করে আনতে হয়, ওই পক্ষ যতক্ষণ বাধ্য না হয় অতক্ষণ সে কিন্তু আমাকে দয়া করে না কখনোই। যত নেগোসিয়েশন দেখবেন আপনি পৃথিবীতে, সমস্ত নেগোসিয়েশনই অপরপক্ষ মানতে বাধ্য ছিল বা উভয় পক্ষই মানতে বাধ্য ছিল। অবস্থাটা এইরকম না হলে কেউ দয়া করে কাউকে কিছু দিয়ে দেয় না। তো আমি আপনাকে বলি যে আপনি দেখবেন যে ইশরাককে কেন্দ্র করে, ইশরাকের মেয়র পদে শপথ গ্রহণকে কেন্দ্র করে বা ঢাকা শহরে যে পরিস্থিতিটা তৈরি হলো, রাজনৈতিক পরিস্থিতি, এই সময়ে ঠিক এর কয়েকদিন আগ থেকে আমাদের এই সরকারের একজন প্যারিসে বসবাসরত একজন পীর সাহেব আছেন, তিনি বলতেন যে ও মির্জা ভাই, আপনারা না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামবেন, আপনাদের সমর্থকেরা পিটাইয়া গড়ে উঠাইয়া দেবে। তো উনি যখন দেখলেন যে এক ইশরাকের ডাকে হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড, মৎস্য ভবন এলাকা অচল হয়ে গেল, তখন তিনি তাড়াতাড়ি লন্ডনে গেলেন জুন মাসে। 5.5 কোটি টাকা নাশ্য করিয়া তিনি তারেক রহমানের সাথে বৈঠক করলেন। বৈঠক করে সব স্বীকার করে আসছেন যে ইয়াস, আপনার ডিসেম্বরের মধ্যে চাইছেন, আমি এপ্রিলের মধ্যে চেয়েছি, আসুন আমরা একটা প্যাচ আপ করে ফেলি, এটা ফেব্রুয়ারিতে রোজার আগে হয়ে যাবে। আমরা সারা দেশের কর্মীরা যে উত্তপ্ত হয়ে উঠছিল ডক্টর ইউনূসকে বাধ্য করার জন্য, এটা সাথে সাথে এটার মধ্যে একটা, এই উত্তাপের মধ্যে একটা পানি ঢেলে, প্রশান্তির জলধারা ঢেলে দেওয়া হলো। দেখুন, অন্যদিকে ইশরাককে কুরবানি দেওয়া হয়ে গেল। তো ডক্টর ইউনূসের প্রফিট হয়েছে এখানে না বিএনপির প্রফিট হয়েছে? আমাদের লোকজন ম্যাক্সিমামই বলেছেন যে ডক্টর ইউনূসের সাথে এই আলোচনাটাই বিএনপি লাভবান হচ্ছে। আমি বলছি যে না, ডক্টর ইউনূসের এই আলোচনাটায় ডক্টর ইউনূস যে স্টেটমেন্ট করেছেন, এই স্টেটমেন্টে বিএনপির লাভবান হয় নাই। তো এখন আমি একটা বলছি, আসলে প্ল্যান ওয়াইজ কাজ করছেন, মানে বোঝাই যায় যে ওনার এখন ডক্টর ইউনূস তিনি তার প্ল্যান মাফিক খেলছেন। তো এইখানে আমি বলছি যে রাজনীতিতে আপনাকে আমি দুটো জিনিস বলি। রাজনীতিতে পিনাকি ভট্টাচার্যের প্রসঙ্গটা উঠিয়েছেন, উনি আবার যখন আমেরিকা গিয়েছেন ডক্টর ইউনূস, তখন উনি আবার মানে ওনার একটা মানে কন্টেন্ট ক্রিয়েট করেছেন, কন্টেন্ট বানিয়েছেন যে ডক্টর ইউনূসকে চলে যেতে হবে। সেটি যাই, ডক্টর ইউনূসকে চলে যেতে হবে। এখন আমাকে তো আর পিনাকিকে তো আর ভবিষ্যৎ দ্রষ্টা মনে করার কারণ নাই। তবে ডক্টর ইউনূস যে পথে খেলছেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আপনি লিখে রাখুন, পাকিস্তানের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা যেভাবে অপদস্থ হয়ে পাকিস্তান থেকে নির্বাসিত হয়েছিলেন, ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে এইভাবে অপদস্থ হয়ে নির্বাসিত হতে হবে। সিম্পল কথা, সিদ্ধান্তটা ডক্টর ইউনূসের। আর আমি বললাম আপনাকে, এটা আমার ভিউ ছিলেন, তখনও বলেছিলেন, ঠিক আছে, আমার ভিউজ আমি বললাম, আমরা হয়তো আর 6 মাস পরে মিলিয়ে দেখব কোন দিকে যায় দেশ। আর শফিকুল আলমের কোন উদ্দেশ্য আছে এরকম কোন একটা কথা বলার, মানে কি কোন উদ্দেশ্য? শফিকুল আলম শুনি বিএনপির লোকজনকে মাঝে মাঝে বলে সে বিএনপির থেকে ইলেকশন করতে চায়, আবার কি বলে বিএনপির লোকজনের সাথে কানে কানে বলে আমি তো বিএনপি থেকে নমিনেশন পেয়ে ইলেকশন করতে চাই। শফিকুল আলম তো শফিকুল আলম তো কত কথা বলে রে, কত কথা বলে। তো শফিকুল আলমকে আমি গালিগালাজ ইদানিং বন্ধ করে দিয়েছে, আমি ইদানিং গালিগালাজ করি না।
আমাদের ডক্টর স্নিগ্ধার 11টা 20-এ এই প্রোগ্রাম আছে। কি বলে আর টিভিতে অনুষ্ঠান আছে, শুনেন, চলো আমরা শেষ করব। আর টিভিতে অনুষ্ঠান আছে, উনি নিশ্চয়ই উসখুস করছে যাবে। আমরা শেষ তো করব। হ্যাঁ, হ্যাঁ, আমার ক্লোজিং রিমার্কস হচ্ছে, আমি আপনাকে বলি, হ্যাঁ। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, আমরা যেন প্রত্যেকেই প্রস্তুত থাকি একটা খারাপ পরিণতির জন্য। দিস ইজ মাই ক্লোজিং রিমার্ক। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা তো আমরা ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাব রেজাল্ট, যে ফেব্রুয়ারিতে। যদি এখন থেকেই তো শুরু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে হয়, তাহলে 60 দিন আগে, জাস্ট 60 days ব্যাক, মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উনাকে বলতে হবে, নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণা করার পর বোঝা যাবে। আর খুব বেশি দিন বাকি নাই, এই 2 মাস, 1-1.5-2 মাসের মধ্যে বোঝা যাবে কি হচ্ছে বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ।